আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এবার কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য সরাসরি অ্যাকশনে ঝাঁপালো ডিপ স্টেট। যদিও এবার বলাটা ভুল। গত কয়েক বছর ধরে ভারতের সমাজ ব্যবস্থায় এবং ভারতের নির্বাচনকে কন্ট্রোল করার জন্য যে বিপুল পরিমাণে অর্থ ডিপ স্টেটের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে, তার উদ্দেশ্য নিয়ে সরাসরি প্রশ্ন উঠে গেল। এবং এই প্রশ্ন কে তুললো জানেন? এই প্রশ্ন তুললেন স্বয়ং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ছোট্ট একটি ভিডিও ভাইরাল, যেখানে তিনি পরিষ্কার প্রশ্ন তুলছেন কিসের জন্য আমেরিকার কোষাগার থেকে প্রায় $21 মিলিয়ন খরচ করা হয়েছে ভারতের নির্বাচনে। তিনি একটি শব্দের প্রয়োগ করেছেন, ভোটার টার্ন আউট। অর্থাৎ আমেরিকার এই কোষাগারের টাকা কিসের জন্য ভারতীয় সমাজ ব্যবস্থায় ভারতীয় যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য খরচ করা হয়েছে। এবং ভোটার টার্ন অ্যারাউন্ড মানেটা কি? মানে যারা নির্বাচনে ভোট দেন তাদের সুবিধার্থে আমেরিকা কিসের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় 190 কোটি টাকা খরচ করলো, সে বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এ প্রশ্ন তুলেছেন। অর্থাৎ যে চক্রান্তের কথা আমরা বারবার বলেছি, সেই চক্রান্তের কথা অফিসিয়ালি মেনে নিচ্ছে আমেরিকা। এবং এরপর ভারতের পক্ষ থেকেও একটি ফরেন অ্যাক্টস অনুযায়ী আইনের বদল কিন্তু করা হলো, যা অত্যন্ত প্রাসঙ্গিক। এই ভিডিওতে আমি সমস্ত বিষয় নিয়ে ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। $21 million for voter turnout in India. What do we need to spend $21 million for voter turnout in India? Wow, $21 million. I guess they were trying to get somebody else elected. Well, we ought to tell the Indian government, because when we hear that Russia spent about $2 in our country, it was a big deal, right? They took some internet. ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইলন মাস্কের নেতৃত্বে একটি কমিটি গড়েছিলেন। তিনি আমেরিকার টাকা ঠিক কোথায় কোথায় অপচয় হয়েছে সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সেই কমিটিকে প্রস্তুত করার নির্দেশ দেন। সেই কমিটি এখন একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইউএস এইডের নাম করে প্রায় $21 মিলিয়ন খরচ করা হয়েছে ভারতের নির্বাচনে। ডোনাল্ড ট্রাম্প নিজেও হতবাক যে আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা, অর্থাৎ আমেরিকার অর্থ দিয়ে কেন ভারতীয় নির্বাচনকে মোটিভেট করা হবে, সেই প্রশ্ন কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্প স্বয়ং তুলেছেন। এবং এখন এই বিষয়ে আজকে যখন একাধিক রিপোর্ট সামনে আসছে, তখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই অর্থ বরাদ্দ হয়েছিল আমেরিকার মাধ্যমে বা ডিপ স্টেটের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরানোর জন্য। দেখুন, ভারতের বৃহত্তম গণতান্ত্রিক একটি রাষ্ট্রের প্রধান বৈচিত্র্য হলো নির্বাচন পদ্ধতি। সেই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী, সাংসদ, বিধায়ক এরা নির্বাচিত হন। এবার মানুষ ভোট দিয়ে বর্তমান সরকারকে বদলে দিতেই পারেন এবং সে বিষয়ে পূর্ণ স্বাধীনতা মানুষের আছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা দেখেছি কিভাবে মমতা ব্যানার্জির মতো স্বৈরাচারী এক সরকারকে বদলে দিয়েছেন বাংলার মানুষ। কিন্তু বাংলার মানুষ ভোট দিয়ে একটি সরকারকে বদলে দিচ্ছে এবং এর পাশাপাশি টাকা দিয়ে একটি সরকারকে বাইরে থেকে মোটিভেট করে তৃতীয় বিশ্ব বদলে দিচ্ছে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আর আমার আপত্তির জায়গা ঠিক সেটাতেই। ডিপ স্টেটটা কি নিয়ে এত আলোচনা বারবার ডিপ স্টেটকে কেন্দ্র করে হয়? দেখুন, ডিপ স্টেটকে খালি চোখে দেখা যায় না। এটি একটি অদৃশ্য সংগঠন, যে সংগঠনে আমেরিকার দুটো রাজনৈতিক দল, অর্থাৎ ডেমোক্র্যাট এবং রিপাবলিক, তাদের সদস্যরাও কিন্তু থাকেন। যে সরকার আমেরিকার পাপেট সরকার নয়, যে সরকার আমেরিকার সঙ্গে সংঘাতে জড়ায়, যে সরকারকে আমেরিকার নিজেদের মতো করে কন্ট্রোল করতে পারে না, যে সরকার আমেরিকার আগ্রাসন নীতির বিপক্ষে চোখ রাঙায় প্রতিবাদ করে এবং চোখ রেখে লড়াই করে, সেই সরকারকেই বদলে দিতে চায় এই ডিপ স্টেট। বাংলাদেশে যে জিনিস হয়েছে, সেই জিনিস কিন্তু ভারতের নির্বাচনকে কেন্দ্র করেও ডিপ স্টেট করতে চেয়েছিল। অর্থাৎ সামাজিক ব্যবস্থায় এক গণ অভ্যুত্থানের সৃষ্টি করে সেই গণ অভ্যুত্থানকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর করার চেষ্টা বারবার এই ডিপ স্টেট করে। তাই কখনো রিলিফ ক্যাম্পের নাম করে টাকা দেওয়া, কিংবা কখনো দেদার ফান্ডিং করা হয় এনজিওদের, এবং এনজিওরা গ্রাউন্ড লেভেলের যেহেতু নিচের স্তর অব্দি পৌঁছে যেতে পারে, তাই সেই টাকা একদম সাধারণ মানুষের পকেটে পৌঁছে দেয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এবং এদের উদ্দেশ্যই থাকে সেই সাধারণ মানুষকে কাজে লাগিয়ে ভারতের নির্বাচনকে মোটিভেট করে পছন্দের একটি দলকে বা সরকারকে তৈরি করা। এই ডিপ স্টেট কি করেছিল? রিলিফ ক্যাম্পের নাম করে লস্কর-ই-তৈবাকে ফান্ডিং করেছিল।
কিংবা OCCRP কে ফান্ডিং করে ইন্ডিয়ান ডেমোক্রেটিক যে রেটিং সেটাও কিন্তু আন্তর্জাতিক স্তরে বারবার কমিয়ে ফেলেছিল এই ডিপ স্টেট। এর মাথায় আছে জর্জ সরোস। 2024-এর একটি আর্টিকেল প্রকাশ করে আল জাজিরা। সেই আর্টিকেলের হেডিং আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই জর্জ সরোস কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 1 নম্বর শত্রু হয়ে গেছে। জর্জ সরোস যা করতে চেয়েছে ভারতের সমাজ ব্যবস্থায়, ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এতটা সুরক্ষিত তা কিন্তু তিনি করতে পারেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্বীকারোক্তির পরে ভারত কিন্তু অনেক বেশি কনসাস হয়ে যায়, এবং এই কনসাসনেসের ফলেই ভারতের FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন যে অ্যাক্ট, যা 2010 সালে ভারত সরকার নিয়ে এসেছিল, সেই অ্যাক্টেও কিন্তু অনেক বদল ভারত সরকার বর্তমানে নিয়ে এলো। 2010 সালে এই আইনকে বলবৎ করার পর 2017 সালে প্রথমবারের জন্য FCRA অ্যাক্টের বদল এনে কম্পেনশন ইন্টারন্যাশনাল এক্সিট ভারত কিন্তু ত্বরান্বিত করে। এর ফলে ভারতের সমাজ ব্যবস্থার নিচু লেভেলের কিছু মানুষ বা শিশু ক্ষতিগ্রস্ত হলেও বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ ভারতের সামাজিক স্তরে ভারতবর্ষ প্রাথমিকভাবে বন্ধ করতে পারে। কিন্তু 2026-এর মার্চে এসে আজকে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার, এই NGO কে সামনে রেখে কোটি কোটি টাকা আয় করার রাস্তা এবং সেই টাকা কোথায় বরাদ্দ হয়েছে তা জানার জন্য সরকারের যা করা উচিত, সরকার কিন্তু এবার সেই কাজই করতে চলেছে। প্রাথমিকভাবে কোন কোন আইন বদল করা হয়েছে দেখুন। প্রথমত, সরকার পরিষ্কারভাবে জানাচ্ছে যে যে NGO এই কয়েক কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা বছরের পর বছর আজকে আমেরিকার মতো দেশ থেকে পায়, তাদেরকে জানাতে হবে যে তারা সেই টাকা কোথায় বরাদ্দ করছে বা সেই NGO কোথাকার রেজিস্ট্রেশন আছে সেই NGO-তে, এবং এই পুরো অর্থ বরাদ্দ তার একটি অডিট রিপোর্টে ক্লিয়ার কাট ট্রান্সপারেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ এতদিন অবধি রাজ্য সরকার NGO গুলো নিয়ে বা কেন্দ্রীয় সরকার NGO গুলোকে নিয়ে উদাসীন ছিল। NGO মানে সামাজিক বিভিন্ন মানুষের পাশে ঝাঁপিয়ে পড়া, বিষয়টা কিন্তু সেটা নয়। এই NGOর মাধ্যমে কয়েকশো কোটি টাকা ভারতের সমাজ ব্যবস্থায় ঢোকে। এখন সরকার চাইছে যে এই পয়সা কোথা থেকে আসছে সেটা একটুখানি সরকার জানবে। এর জিওগ্রাফিক্যাল লোকেশন সরকারকে জানাতে হবে যে এই টাকা কাদের জন্য খরচ করা হচ্ছে, এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সরকার পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে কোনো অবস্থাতেই মানুষের কনসাসনেসের বিপক্ষে গিয়ে এই NGO-রা যেন কাজ না করে, সেই পুরো বিষয়টা কিন্তু 100% সিকিউর করতে হবে, এবং NGO-দের জানাতে হবে মানি ট্রেলের সঠিক রাস্তাটি। অর্থাৎ এই NGO গুলো যেখান থেকে টাকা পাচ্ছে, তারা কোথা থেকে টাকা পেয়েছে তারও কিন্তু সঠিক তথ্য ভারতের সরকারকে দিতে হবে, এবং ফরেন ফান্ডেড যত অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির পিছনে NGO-দের পারপাসটা কি সেই কথাও কিন্তু সরকারকে সরাসরি জানাতে হবে। অর্থাৎ বিদেশ থেকে যে টাকাই আসছে, অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশনের মানি ট্রেল সরকার এখন থেকে কন্ট্রোল করবে, যা ইন্ডিয়ার সভার্নিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রেই FCRA অ্যাক্ট কিন্তু আমূল বদলানো হলো। এই অ্যাক্টের আর্টিকেল 25.1-এ পরিষ্কার বলা হয়েছে যে আজকে এই টাকা দিয়ে সমাজ ব্যবস্থা বদলের যদি চেষ্টা করা হয়, তাহলে যে প্রসেস আজকে এতদিন ধরে পালন করা হতো, সেই ইমপ্রিজমেন্ট বা জেলযাত্রার প্রসেসটাও কিন্তু আমূল বদল করা হয়েছে। অর্থাৎ টাকা দিয়ে কোনো মানুষকে কোনো অবস্থায় বদল করা যাবে না। যদি ধর্মীয় স্থানকে সামনে রেখে কোনো টাকা এই NGO-রা উপার্জন করে, তাহলে পরিষ্কারভাবে বলা হয়েছে মন্দির, মসজিদ বা গুরুদ্বারা জাতীয় জিনিসগুলো রেনোভেট করার জন্য এই টাকা খরচ করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই মানুষকে মোটিভেট করা যাবে না এই টাকা দ্বারা। পাশাপাশি রিলিজিয়াস হেরিটেজ, একাধিক কমিউনিটি কিচেন, ডিভোশনাল মিউজিক বা বিভিন্ন ক্ষেত্রে এই টাকা সামাজিক উন্নতি করতে পারবে, এখানেই কিন্তু খরচ করা যাবে। কোনো অবস্থাতেই এই টাকা দিয়ে মানুষকে মোটিভেট করে ধর্ম পরিবর্তনও করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ যেভাবে ইসলামীকরণ হয়ে গেছে, নেপাল যেভাবে ইসলামীকরণ হয়ে গেছে, আজকে সরকার মনে করছে এই বিপুল পরিমাণে টাকা ভারতের সমাজ ব্যবস্থায় ঢেলে ভারতের সমাজেরও একটা ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে, যা সরাসরি ভারতের সরকার বদলের জন্য কার্যকরী ভূমিকা নিতে পারে ডিপ স্টেটের দ্বারা। অর্থাৎ FCRA এই নির্দিষ্ট আইনের মধ্যে ডিমড সিসেশন নতুনভাবে রিভাইভ করা হয়েছে, যেখানে এই
কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা যদি কোনো ফ্রড করে তাহলে এর জেল যাত্রাও কিন্তু সুনিশ্চিত এবং ইমপ্রিজনমেন্ট এর নির্দিষ্ট ধারাও কিন্তু বদলে ফেলা হয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যেভাবে ভারতের সমাজ ব্যবস্থাকে অশান্ত করার চক্রান্ত ডিপ স্টেটের পক্ষ থেকে করা হয়েছে তা এখন আন্তর্জাতিক স্তরে কার্যত এক্সপোজড হয়ে গেছে, এবং এক্সপোজড হয়ে গেছে বলেই ভারত কিন্তু দেরিতে হলেও এর সঙ্গে জড়িত যে আইন সেটাকে চেঞ্জ করার দিকে কিন্তু আস্তে আস্তে কার্যকরী পদক্ষেপ নিতে শুরু করলো। অর্থাৎ একাধিক সরকার বিরোধী আন্দোলন ক্রমেই যেভাবে ভারতের সমাজ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিকে টলিয়ে দিয়েছে, তার পিছনে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল আজকে কিন্তু তা প্রমাণ হয়ে গেল। এবং যিনি এই পুরো বিষয়টি এক্সপোজড করলেন তিনি আমি বা আপনি নন, তিনি স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানান। কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু 8 জন সাংসদ এবং 10 জন এমএলএ একটা পার্টি থেকে যুক্ত হতে পারেন তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পার্টিটা মার্জ করে যেতে পারে কংগ্রেসের সঙ্গে। আপনারা হয়তো ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের কথা আমরা বলছি, যেহেতু 8 জন সাংসদের কথা বলছি, না তেমন কোনো সম্ভাবনা নেই। তবে এই মুহূর্তে অবশ্যই যে সম্ভাবনাটা তীব্র হচ্ছে সেটা কিন্তু মহারাষ্ট্রের তরফ থেকে শরদ পাওয়ারের এনসিপি, এবং এনসিপি এই মুহূর্তে অবশ্যই কিন্তু কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলছে এবং কংগ্রেস থেকে চাইছে সেটা মনসুন সেশন যেটা শুরু হবে তার আগেই যাতে সম্পূর্ণ কাজটা হয়ে যায়। কিন্তু অন্যদিকে এই মুহূর্তে আবারও একই সাথে খবর উঠে আসছে যে বিজেপি তাদের সঙ্গেও কিন্তু এই শরদ পাওয়ারের পার্টি তারা সংযুক্ত রয়েছে। কিভাবে সংযুক্ত রয়েছে এবং কিভাবে এনডিএ কে তারা সাপোর্ট করতে পারেন এই 8 জন এমপি এবং 10 জন এমএলএ এর মাধ্যমে, সম্পূর্ণটা কিন্তু এই মুহূর্তে একদম গোলক ধাঁধার মতন ঘুরে বেড়াচ্ছে। কারণটা হচ্ছে শরদ পাওয়ার সম্পূর্ণ সারা জীবন ধরে যে পার্টিটা করে এসেছেন, তিনি সেকুলার রাজনীতি করেছেন, কংগ্রেসের থেকেই তিনি উঠে এসে নেতা হয়েছেন এবং পরবর্তীতে কংগ্রেস ভেঙে তিনি যখন এনসিপি তৈরি করলেন সেটাও সেকুলার রাজনীতির উপর তৈরি করা। এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে বিজেপি বিরোধিতা করবার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেকুলার রাজনীতি করার ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে কংগ্রেসের সঙ্গে নিজের পার্টির একটা দূরত্ব বজায় রাখলেও তিনি কিন্তু কংগ্রেসকেই সাপোর্টটা করেছেন। তো সেই ক্ষেত্রে সেই এনসিপি প্রধান শরদ পাওয়ার এই মুহূর্তে বার্ধক্যে একদম নিয়ে পড়েছেন। আপনাদের এর আগেই খবর দেখিয়েছি যে 2/3 করবার জন্য কিন্তু বিভিন্ন বিকল্প পন্থা খুঁজে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি, কারণ তাদের বিল পাস করানোর একটা জায়গা রয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে এনসিপি কি করবে, তাদের পার্টিটাকে কি সম্পূর্ণভাবে কংগ্রেসের সঙ্গে মার্জ করিয়ে দেবে? কারণ বিভিন্ন বিরোধী পার্টি যেভাবে টুকরো টুকরো হচ্ছে, এনসিপি টুকরো হওয়ার কথা আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি। সুপ্রিয়া সুলে ছাড়া আর কেউ সম্পূর্ণভাবে এনসিপির প্রতি লয়াল সেটা বলা যায় না। তো সেই ক্ষেত্রে এনসিপি কাদের সঙ্গে যুক্ত হবে? কংগ্রেসের সঙ্গে সম্পূর্ণ যুক্ত হয়ে যাক, এটাকে সমস্ত এমপি চাইছেন। শরদ পাওয়ার একা চাইলেই তো হবে না, তার কারণ তার হাতেই তো সম্পূর্ণ 8 জন এমপি, তার স্ট্রেংথটা আছে, তিনি বলতে পারেন না। এখন উদ্ধব ঠাকরে যেমন বলতে পারলেন না, তার হাতে ছিল 9 জন, তিনি জানতেন 9 জন ছিল, হঠাৎ 6 জন বেরিয়ে চলে গেল। মমতা ব্যানার্জি তিনি জানতেন তার হাতে 28 জন রয়েছেন, হঠাৎ 20 জন ছেড়ে বেরিয়ে চলে গেলেন। এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু ঘটছে বিরোধী পার্টিগুলোর সঙ্গে। তাই উদ্ধব ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার পর শরদ পাওয়ার কি চাইছেন কংগ্রেসের মধ্যে যুক্ত হয়ে যেতে, সেইভাবে অন্তত যাতে তার পার্টিটা টিকে থাকে সেটা তিনি চাইছেন, নাকি কোথাও একটা দর কষাকষি চলছে বিজেপির সঙ্গে? কিভাবে চলছে, কেন সেই সম্ভাবনা উঠে আসছে সেটা আপনাদের জানাবো। এবং অবশ্যই বিস্তারিত কিছু প্রতিবেদনের মাধ্যমে আমরা যেমন আপনাদের ইনফরমেশন দিচ্ছি, আপনারা সেগুলো দেখছেন বটে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অনেকেই যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই ইনফরমেশন গুলো আপনারা পাচ্ছেন এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে আমরাও আনন্দিত হচ্ছি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই সাবস্ক্রাইব করলে আমরা আরো রিচ পারবে, আমাদের আরো ছড়িয়ে যেতে পারবো আমরা। আপনাদের খবর দিয়ে এই মুহূর্তে এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং তার মেয়ে এই মুহূর্তে সম্পূর্ণভাবে চাইছে যে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যেতে। এমনকি তারা সিজিআই কে যে চিঠিটা পাঠিয়েছে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, এসআইআর সামগ্রিক প্রক্রিয়াটা তার বিরুদ্ধে, সেখানে তারা চিঠিতে সইও করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই 8 জন এমপির মধ্যেই বহু এমপি এমন রয়েছেন যারা চাইছেন না যে কংগ্রেসের সঙ্গে আবার যুক্ত হতে, কারণ কংগ্রেস বিরোধী আসনে রয়েছে এই মুহূর্তে। তো যুক্ত যদি হতেই হয় তাহলে এমন একটা পার্টির সঙ্গে আমরা কেন যুক্ত
যুক্ত হব, আমরা কেন কংগ্রেসের এমপি হিসেবে পরিচিতি পাবো, যে কংগ্রেসের এমপি হিসেবে পরিচিতি পেলে আমাদের বাড়িতে আবারও ইডি রেড হতে পারে, আবারও আমাদের বাড়িতে সিবিআই রেড হতে পারে, এই বিষয়গুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাতে বরঞ্চ আমরা এমন একটা পার্টির সঙ্গে যুক্ত হই, যে এমন একটা জোটের সঙ্গে যুক্ত হই যার ফলে এই ধরনের ভয়গুলো নিয়ে আমাদের আর অন্তত পার্টি করতে হবে না। এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে কিন্তু অবশ্যই যে জায়গাটা তৈরি হচ্ছে যে সুপ্রিয়া সুলে তার সূত্র ধরে রিসেন্টলি বিজেপির সঙ্গে একটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে। আপনারা বলবেন যে সুপ্রিয়া সুলে তো সবসময় বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্যতম একজন মুখ, সব অবশ্যই সঠিক কথা, কিন্তু সুপ্রিয়া সুলে একদম পারিবারিক সূত্রে, সুপ্রিয়া সুলের নিজের মেয়ে, তার রিসেন্টলি বিয়ে হয়েছে, এবং বিয়ে হয়েছে এমন একজন মানুষের ছেলের সঙ্গে যিনি বিজেপি এমএলএ, এবং বিজেপি এমএলএ ছেলের সঙ্গে সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ে হওয়া, সেটাও কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে জল্পনা বাড়াচ্ছে, এবং অবশ্যই সেই দিকেই একটা ইঙ্গিত দিচ্ছে যে সম্পূর্ণ পার্টিটা কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটা এত সহজ ইকুয়েশন এই মুহূর্তে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে অন্তত নয়। কারণ আমরা এর আগেও দেখতে পেয়েছি কিন্তু যে শরদ পাওয়ার বিভিন্ন সময় বিভিন্ন রকম আচরণ করেন, তিনি রাজনীতিতে একদম হয়তো কংগ্রেসকে সাপোর্ট করছেন, কিন্তু রাহুল গান্ধী যখন সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে আদানির সম্বন্ধে বিভিন্ন তথ্য দিচ্ছেন, এপস্টিন ফাইল, আমেরিকাতে তার সম্বন্ধে কেস, বিভিন্ন কথা বলছেন, হঠাৎ করে এই শরদ পাওয়ারকে আমরা দেখতে পেয়েছি যে তার বিরুদ্ধ শিবিরে থাকা তার ভাইপো অজিত পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার সঙ্গে দাঁড়িয়ে এই আদানির সঙ্গে দাঁড়িয়ে একসাথে তিনি একটা জায়গায় চলে গিয়েছেন, ফটো তুলেছেন, সেই ফটো প্রকাশ পেয়েছে, নতুন বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু শরদ পাওয়ার নিজের মেজাজে পার্টি করে গিয়েছেন, পলিটিক্স করে গিয়েছেন, তাই কখন তিনি কি করবেন আমরা জানি না। অনেকে আবার এটাও বলছেন যে কংগ্রেসের সঙ্গে পার্টি যুক্ত করে দেওয়া হবে এনসিপি, এই কথাটা সম্পূর্ণ বাজারে তারা নিজেরাই রটিয়ে দিচ্ছেন, যাতে বিজেপির কাছ থেকে বা অন্যান্য কোনো এনডিএ পার্টির কাছ থেকে তারা আরো ভালো অফার পান। অর্থাৎ গুরুত্বপূর্ণ, এই রাজনীতিতে এই মুহূর্তে ছোট ছোট পার্টিগুলোর একটাই অস্তিত্ব, হয় তারা বিজেপিকে শক্তিশালী করবে, না হয় তারা কংগ্রেসকে শক্তিশালী করবে। এর বাইরে নিজেদের অস্তিত্ব কিন্তু কেউই বিশেষ টিকিয়ে রাখতে সমর্থ হচ্ছে না। যে রিজিওনাল পার্টির যে পলিটিক্স, রিজিওনাল পার্টির যে একটা ভূমিকা, সেইগুলোকে সম্পূর্ণভাবে ছেটে দেওয়ার কেন একটা চেষ্টা চলছে, এবং এই যে এনসিপি তাদের যুক্ত হওয়ার মতন কেন একটা দরকার পড়ছে এই মুহূর্তে, তার কারণ তারাও ভয়ে আছে যে তাদের পার্টির থেকেও যে কোনো সময় হয়তো 8 জনের মধ্যে 7 জন সাংসদ চলে যেতে পারে, যে কোনো একটা পলিটিক্যাল পার্টিতে গিয়ে তারা যুক্ত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেইখান থেকে তারা এনডিএ কে সাপোর্ট করে দিল, কেউ কেউ হয়তো কেন্দ্রীয় মন্ত্রীও হয়ে গেলেন, হতেই পারে। তো সেই জন্য তারা কিন্তু এই মুহূর্তে চাইছেন সম্পূর্ণভাবে একদম কোনো একটা পার্টির সঙ্গে যুক্ত হয়ে যেতে। কিন্তু অন্যদিকে খবর উঠে আসছে যে বিজেপির তরফ থেকেও তাদেরকে কিন্তু তার যে মেয়ের শ্বশুর, তিনি বিজেপি এমএলএ, তার পক্ষ থেকে একদম অফার দেওয়া হচ্ছে কিন্তু সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী এবং এই এনসিপির অন্য একজন এমপি যিনি রয়েছেন তাকে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে দেওয়া হবে, এবং সম্পূর্ণ পার্টিটা যাতে এনডিএ কে সমর্থন করে, অর্থাৎ এনসিপির মতোই রইলো কিন্তু এনডিএ কে সমর্থন করলো, এই জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কোনোভাবেই কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে ভারতবর্ষে কারোর উপরে বিশ্বাস করার যে জায়গাটা, যে এই আমার সঙ্গে আছে, এই পার্টি আমার সঙ্গেই থাকবে, এইটার কোনো জায়গা নেই। অবশ্যই সারা ভারত জুড়ে কিন্তু একটা বিজেপি মুখী হয়ে যাওয়ার মতো একটা রাজনীতি চলছে, এবং বিভিন্ন রিজিওনাল পার্টিগুলো তারা যে পলিটিক্সটা করে উঠেছে সেটা কংগ্রেসের বিরুদ্ধে, একদম কংগ্রেস যখন সরকারে ছিল কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করা, সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, সেটা যতটা সহজ ছিল, বিজেপি থাকা অবস্থায় সেই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা এস্টাবলিশড পার্টি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু অত সহজ হচ্ছে না। সেটা বোধহয় যে কোনো পলিটিক্যাল পার্টি বুঝতে পারছে। সেটা আম আদমি পার্টি, তাদের 7 জন সাংসদ ছেড়ে চলে এলো, বিজেপিতে একজন যুক্ত হলো, তৃণমূল কংগ্রেস ভোটে হারার 1 মাসের মধ্যে সম্পূর্ণ 20 জন এমপি ছেড়ে চলে এলো, আমরা কেন্দ্রীয় রাজনীতির প্রেক্ষাপটে বলছি, এবং তার ছাড়াও একদম উদ্ধব ঠাকরের পার্টি, তার থেকে 6 জন সাংসদ চলে এলো, এখন কথা চলছে এনসিপি, তার থেকেও 7 জন চলে যেতে পারে। তো এই বিষয়টা, সেটা বিজেপিতে যেতে হতে পারে তাদেরকে, কিংবা একদম সরাসরি কংগ্রেসে যুক্ত হতে পারে, কিন্তু তাদের যে একদম আভ্যন্তরীণ এত বছরের শরদ পাওয়ারের পলিটিক্যাল ক্যারিয়ার, তিনি কংগ্রেস থেকে ছেড়ে বেরিয়ে এসে নিজের একটা সত্তা তৈরি করলেন, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে এমন একটা প্রভাব বিস্তার করতে পারলো না
যেটা আমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রেও দেখতে পেলাম, যে তার পার্টি যতদিন অন্তত তিনি আছেন তাকে দেখে অন্তত কেউ যাবে না, তাকে দেখে সবাই থেকে যাবে, এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। যেটা কিন্তু আমরা বলতে পারি বিজেপির মধ্যে রয়েছে দক্ষিণপন্থী দল হিসেবে, কংগ্রেসের মধ্যেও খানিকটা রয়েছে, কারণ কংগ্রেস কয়েক বছর আগে ভেঙে যাওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তখন যদি গান্ধী পরিবার সেটাকে সামলে না রাখতো তাহলে কংগ্রেসের হাত থেকেও তাদের প্রতীকটা চলে যাওয়ার মতো একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল 2019-এ একদম চরম বিপর্যয়ের পর। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে বামপন্থী দলগুলোর কিন্তু এই জায়গাটা রয়েছে, তারা একদম শূন্য তলানিতে চলে গেলেও তাদের দল ছেড়ে যে মানুষ বেরিয়ে যাওয়া সেটা খুব কম পরিমাণে ঘটে। তো এই সামগ্রিক ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু রিজিওনাল পার্টি তাদের অস্তিত্ব বেশ খানিকটা সংকটে, সেটা আরো একবার বোঝা যাচ্ছে। এই শরদ পাওয়ারের পার্টি, তার যে সংযুক্তিকরণ কার সঙ্গে হবে, আলটিমেটলি 8 জন এমপি কোন দিকে যাবে, ইন্ডিয়া নাকি এনডিএ, এই দুটোর মধ্যেই তো একটা তফাৎ তৈরি হচ্ছে। এবং 10 জন এমএলএ সেটা তো যে কোনো দিকে যেতেই পারে, সেটাকে নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে খুব একটা তার প্রভাব পড়বে না, কিন্তু অবশ্যই এই 8 জন এমপি কোন দিকে যাবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। যখন বিজেপি ট্রিমেন্ডাসলি চাইছে 360-এ পৌঁছাতে, সেখানে 8 জন যদি আরো একদম সহজেই তাদেরকে সাহায্য করে তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই তাদের খেলাটা আরো সহজ হয়ে যাবে। আপনারা এই সংক্রান্ত যদি আরো ভিডিও দেখতে চান অবশ্যই এর আগে আমরা যে ভিডিওটা তৈরি করেছি সেটা গিয়ে দেখতে পারেন অবশ্যই, এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা বিকল্প একটার পর একটা প্ল্যান বিজেপি কিন্তু সাজিয়ে রাখছে এবং সেগুলো নিয়ে খবরও বেরোচ্ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।